হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ অরবিট। আজ আমি তোমাদের দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেপারটি সলভ করে দেখাবো। তো সবাই রেডি তো? তাহলে চলো শুরু করা যাক। তো তোমাদের দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের তিন প্যাসেজটি দেওয়া আছে। তিন প্যাসেজটি কোথা থেকে দিয়েছে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তাহলে চলো এটা শুরু করা যাক। তিন প্যাসেজটি দিয়েছে তোমাদের আওয়ার রানওয়ে কাইট থেকে। তাহলে তোমরা নিশ্চয়ই এটি এর আগেও পড়েছো। তাহলে এটা আর পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই তোমাদের। তাহলে চলো ডিরেক্ট আমরা প্রশ্ন উত্তর সেকশনেই ঢুকে পড়ি। তাহলে প্রথমে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, ওয়ান ডে দেয়ার কেম ফর কাইট ফ্লাইং এ গ্র্যান্ড, কি হবে এখানে উত্তর? উইন্ড, রিপল, স্টর্ম, টাইড। তাহলে উত্তর কি হবে তোমরা সকলেই জানো যে উইন্ড। ঠিক আছে, তাহলে কালিটা চুজ করে নিই, তারপরে তাহলে কি হবে? উইন্ড। ঠিক আছে, এবার দেখো, দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল ইন উইন্টার, ইন মনসুন, ইন সামার, ইন স্প্রিং। তাহলে উত্তর কি আসবে? ইন সামার। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখো তোমাদের কি আছে, এ মেনল্যান্ড বয় showed how to make kite to মিমি, ফাদার, ফিলিপা, ক্লড। তাহলে কাকে হবে? নিশ্চয়ই তোমরা উত্তরটা সকলে জানো, ক্লড। ঠিক আছে, এরপরে ডির দাগে চলে এসো। দ্য কাইট ওয়াজ কভার উইথ রেড পেপার, ব্লু পেপার, হোয়াইট পেপার, গ্রিন পেপার। তাহলে উত্তরটা নিশ্চয়ই সবার জানা, রেড পেপার। পুরো ইজি একদম সব কিছু দিয়েছে, পড়লেই তোমরা জানতে পারবে। নিশ্চয়ই তোমরা পড়েছো, যেহেতু টেস্ট পরীক্ষা দিয়েছো মানে তোমাদের সকলেরই এটা পড়া আছে। তো দেখো, ঈদ দাগি, দ্য প্রিভিয়াস সামার প্লট অ্যান্ড ফিলিপা ওয়ার ক্রেজি অ্যাবাউট প্লেয়িং পাইরেট কেপস, কোয়ারেলিং উইথ ইচ আদার, রাইটিং লেটার্স, মেকিং কাইটস। তাহলে উত্তরটা কি হবে? মেকিং কাইটস। আমরাও ছোটকালে অনেক ঘুড়ি বানিয়েছি, আমাদেরও ঘুড়ি নিয়ে অনেক কি ছিল, আনন্দ করতাম, খেলতাম, মাঠে মাঠে দৌড়াতাম, তো সেরকম তারাও করতো। দেখো এরপর দেখো, নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে প্রথম প্রশ্ন আছে, প্লট অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড ড্যাশ। তাহলে উত্তরে কি হবে? তোমাদের সকলের নিশ্চয়ই জানা যে গোল্ড টিনসেল স্টার্স। তাহলে কি আসবে উত্তরে? গোল্ড টিনসেল স্টার্স। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনে আসি। দ্য ন্যারেটার্স এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট। এটা নিশ্চয়ই তোমরা পড়েছো, দেখবে একদম সিনের শেষের দিকে দেওয়া আছে। দেখো একদম সিনের শেষের দিকে দেওয়া আছে, দেখো থ্রু দ্য কাইট দেওয়া আছে। তাহলে দেখো, চলো, থ্রু দ্য কাইট, থ্রু দ্য কাইট। নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তাহলে এটা কি হবে? দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। কারা? প্লট এবং ন্যারেটর। কখন তারা ক্রেজি অ্যাবাউট কাইটস ছিল? দ্য লাস্ট সামার। ঠিক আছে, দ্য লাস্ট সামার দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এইখানে দেখবে দেওয়া আছে তোমাদের যে দ্য লাস্ট সামার বিফোর ডিগ অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তাহলে কখন ছিল তারা? দ্য লাস্ট সামার। তাহলে কি হবে? দ্য লাস্ট সামার। ক্লিয়ার? চলো নেক্সট, সকলে নিশ্চয়ই বুঝতে পারছো। চলো নেক্সট, স্টেট whether the following statements are true or false. Write T for true
and F for false statements in the boxes given on the right hand side. Provide sentence phrases in support of your answer. তাহলে কি দিয়েছে প্রথমে, যে যেটি ঠিক তার পাশে আমাদের কি লিখতে হবে বক্সে ট্রু, এবং যেটি ফলস তার পাশে কি লিখবো ফলস, এবং এই ট্রু বা ফলস বোঝানোর জন্য কি লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে, ফিলিপা অ্যান্ড ক্লড ওয়ার নট এনথুজিয়াস্টিক অ্যাবাউট কাইটস। তাহলে ফিলিপা এবং ক্লড কি তারা ঘুড়ি নিয়ে এতটা পাগল ছিল না। তাহলে এটা কি হবে ট্রু না ফলস, তাহলে কি হবে এটা ফলস। ঠিক আছে, এবার এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, এই যে দেখো দেওয়াই আছে তোমাদের টেক্সটে, এইখানে দেখতে পাবে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তাহলে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস মানে কারা, ওই ক্লড এবং কে ফিলিপা। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে, যে দ্য লাস্ট সামার, দেখো দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ঠিক আছে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ক্লিয়ার, তারপরে প্রশ্ন দেখো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। তাহলে এটা কি হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট একদম দেখো সামনে দেওয়াই আছে, এই যে তোমরা দেখতে পাবে, দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে when it is fine the harbor is blue and calm with little wind and ripples। এটা পুরোটা লিখতে পারো, না হলে কমা অবধি লিখে ছেড়ে দিতে পারো। তাহলে দেখো কি হবে, when it is fine ঠিক আছে the harbor is blue and calm, the harbor is blue and calm। ক্লিয়ার, নেক্সট এরপরে দেখো তোমাদের কি দিয়েছে, পোয়েম দিয়েছে। পোয়েমটা কি, দ্য স্নেল। কোত্থেকে দিয়েছে, দ্য স্নেল, তোমরা নিশ্চয়ই পড়েছো দ্য স্নেল। তাহলে দেখো শুরু করা যাক, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে চলো আমরা ডিরেক্ট তাহলে কোশ্চেনেই ঢুকে পড়ি। তাহলে প্রথমে কি দিয়েছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে যেটা ঠিক তার পাশে আমাদের কি দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে। এটা আমরা করেই এসেছি, ক্লাস 5 থেকেই তোমরা করছো এই ধরনের প্রশ্ন, তোমরা সবাই নিশ্চয়ই জানো। আর কবিতা থেকে দিয়েছে মানে কবিতার লাইনে লাইন পুরো উত্তর আছে দেওয়া। ঠিক আছে, কবিতাটা ভালোভাবে পড়লেই তোমরা বুঝতে পারবে, তোমরা পড়েছো নিশ্চয়ই কবিতাটা। তাহলে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো, দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইথ হিজ, কি হবে অ্যান্সারটা হাউস। দ্য, এরপরে দেখো সেকেন্ড প্রশ্ন, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, কি হবে উত্তর ফল। ঠিক আছে, এবার দেখো, ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস কেমন প্রোটেক্টেড। ঠিক আছে, দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ, কি পাওয়ার ছিল তার, সেলফ কালেকশন। দেওয়া আছে না বইতে সেলফ কালেক্টিং পাওয়ার, তাহলে কি হবে সেলফ কালেকশন। তোমরা কবিতাটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে, কবিতায় পুরো একদম লাইন বাই লাইন উত্তর দেওয়া আছে, সব দেখতে পাবে। দেখো নেক্সট, এবার দিয়েছে
অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন? তাহলে এই যে সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কি বোঝায়? তাহলে দেখো এর অ্যান্সারটা কি হবে, আগে লিখে দেই তারপর আমি বলে দিচ্ছি। দেখো, দ্য স্নেল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি, হ্যাজ এ ভেরি পাওয়ারফুল sensitivity. The horns of the snail, the horns of the snail at the very slightest touch send warning of danger, send warning of danger, and the snail hides into the cell, the snail hides into the cell, the cell. His nature of taking each nature of taking refuge in his cell, in his cell promptly can be described as his self-collecting power, his self-collecting power. ওকে, ঠিক আছে। দেখো পাওয়ারের এখানে একটুখানি প্রবলেম, যে পাওয়ারটা কেমন লেখা আছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দেবে তারপরে পাওয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এর মানেটা কি হচ্ছে, যে দ্য স্নেল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি, মানে শামুকের অনুভব করার ক্ষমতা ছিল কি তীব্র। দ্য হর্নস অফ দ্য স্নেল অ্যাট দ্য ভেরি স্লাইটেস্ট টাচ, বলছে তার সুর আলতো স্পর্শ পাওয়া মাত্রই সেন্ড ওয়ার্নিং অফ ডেঞ্জার, মানে বিপদের সাবধানবাণী পাঠায়। অ্যান্ড দ্য স্নেল হাইডস ইনটু দ্য সেল, এবং শামুক তার খোলের ভিতর ঢুকে যায়। হিজ নেচার অফ টেকিং রিফিউজ ইন হিজ সেল প্রম্পটলি ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার। তাহলে কি হলো, যে শামুক তার খোলের ভিতর ঢুকে যায়, তার চটজলদি খোলের ভিতর আশ্রয় নেওয়ার স্বভাবকেই আত্মসংবরণের ক্ষমতা বলা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, মানে কি কি শামুককে যথেষ্ট সন্তুষ্ট করে। ঠিক আছে, কি শামুককে যথেষ্ট সন্তুষ্ট করে। তাহলে দেখো
আমরাও যেরকম ভালো খাবার দাবার পেলে বা ভালোভাবে কোথাও ঘুরতে যেতে পারলে, ঠিক আছে, সন্তুষ্ট হই তো, বা বাবা মার কাছে কোনো কিছু যদি আবদার করি তাহলে বাবা মা যদি মেনে নেয় তাহলেও সন্তুষ্ট হই। তাহলে এখানে কিন্তু স্নেল, শামুক কিভাবে সন্তুষ্ট হয় সেটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো লিখে দেই, দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার, দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল, অফ দ্য স্নেল, ঠিক আছে, উইথ নো ওয়ান্ট অফ আদার্স, উইথ নো ওয়ান্ট অফ আদার্স মেক্স হিম, makes him well satisfied, well satisfied। তাহলে মানেটা কি? দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেল উইথ নো ওয়ান্ট অফ আদার্স মেক্স হিম ওয়েল স্যাটিসফাইড। শামুকের স্বয়ং সম্পূর্ণ স্বভাব এবং অন্য কারোর প্রয়োজন না থাকা তাকে কি করে? আত্মসন্তুষ্ট বানায়, ঠিক আছে। সেলফ সাফিসিয়েন্ট মানে আত্মসন্তুষ্ট। ক্লিয়ার? তো তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিক পরীক্ষা কত তারিখ, তোমাদের টেস্ট পেপারে রুটিনও দিয়ে দিয়েছে, তাহলে তোমরা সেইভাবে নিশ্চয়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো দেখো তোমাদের এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কি আছে তোমাদের? আনসিন, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। তাহলে আনসিনটা একবার তোমাদের পড়ে দেই, কি বলো? তাহলে চলো শুরু করা যাক। অন 28th March at around 12:50 p.m. local time, a powerful 7.7 magnitude earthquake struck central Myanmar, with its epicenter near Mandalay and Sagaing cities at a shallow depth of 10 km. The tremors were felt across the country and beyond. Another 6.4 magnitude earthquake further another 6.4 magnitude further south followed with in minutes. Preliminary reports indicate that upwards of 1,000 people have been killed and over 2,200 others injured, while approximately 200 others are missing in central and northwestern Myanmar. The majority of the details were reported in the Mandalay area. The State Administration Council SAC has declared a state of emergency for Bago region, Mandalay region, Ne Pai To Union Territory, Sagaing region, and parts of Shan State, and called for international assistance. The earthquake caused widespread destruction of homes and severe damage to critical infrastructure. Initial reports indicate that Mandalay International Airport, with commercial flights cancelled until further, major bridges, roads, universities, hotels, historical and religious sites, and public service buildings in urban and rural areas have been heavily damaged or destroyed. Thousands of people are spending the nights on the streets or open spaces due to the damage and destruction to home,
or fearing further quakes. Supply infrastructure and communication towers were severely impacted. Electricity and water services were disrupted, including in Yangon region. Landline, mobile, and internet networks remain unstable. Damage to the Yangon-Nepai to Mandalaya Expressway led to service disruptions, with cracks and surface distortions forcing highway buses to halt operations. As the full scale of the disaster unfolds, urgent humanitarian assistance is needed to support those affected. দেখো লাস্টে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য রিলিফ ওয়েব ডেটেড মার্চ 29, 2025। তাহলে দেখো আনসিনটা তোমাদের আমি পড়ে দিলাম, রিডিং পড়েই বলে দিলাম, ঠিক আছে। এর মিনিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ পরীক্ষাতে কোত্থেকে আনসিন দিবে বা কি দিবে সেটা তোমাদেরকে নিজেকেই বুঝে ভালো করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এর প্রশ্ন কি আছে দেখো, টিক দ্য রাইট অ্যান্সার। প্রথমে কি দিয়েছে, এর দাগে টিক দ্য রাইট অ্যান্সার। তাহলে দ্য আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড কটা, 12:50 AM, 12 PM, 12:50 PM, 1 PM। তাহলে অ্যান্সারটা কি হবে, 12:50 PM দেওয়াই আছে। তাহলে তোমাদের কি গাড়িটা চুজ করে নিই তারপর। তাহলে কি আছে দেখো, 12:50 PM কি আছে, 12:50 PM। দেখো তোমাদের আনসিনেই এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 12:50 PM। সবাই দেখতে পাচ্ছ 12:50 PM লোকাল টাইম। তাহলে চলো নেক্সট। দ্য আর্থকোয়েক হ্যাপেন্ড অন, কত তারিখে হয়েছিল, 28 মার্চ। কত, 28 মার্চ। দ্য আর্থকোয়েক হ্যাড এ শ্যালো ডেপথ অফ কত, 10 কিমি। কত, 10 কিমি, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি 200 ওয়ার মিসিং ইন, কোথায় কোথায় ছিল, সেন্ট্রাল মায়ানমার, বোথ এ অ্যান্ড সি, নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, নান অফ দ্য অ্যাভাব। তাহলে কোথায় কোথায় হবে, এটা হবে বোথ এ অ্যান্ড সি। দেখো যে সেন্ট্রাল মায়ানমার অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশনস। তাহলে কি প্রশ্নটা বললাম, ড্যামেজ লেড টু সার্ভিস ডিসরাপশনস ইন, কোথায়, এই যে সির দাগে অপশনটা দেখো, কোথায়, সির দাগে অপশনটা দেখো, ইয়ানগাঁও নেপি মন্ডালয়া এক্সপ্রেসওয়ে, বোঝা গেল। এবার দেখো দ্য আর্টিকেল ইচ এ অ্যান রিপোর্ট, এসে, স্টোরি, মেমোয়ার। তাহলে কি হবে, এটা রিপোর্ট, কারণ এ দেখো তোমাদের প্রথমেই দেওয়া আছে, দেখো অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন রিলিফ ওয়েব ডেটেড মার্চ 29, 2025। মানে এটা কোনো পত্রিকায় পাবলিশ হয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ব্যাস, এবার দেখো নেক্সট কি আছে, বি এর দাগে, স্টেট whether the following statements are true or false. Write T for true and F for false in the boxes given on the right hand side. Provide sentence phrases in support of your answer. তাহলে এখানেও সেই ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, বুঝতেই পারছো পড়ে। তাহলে দেখো কি আছে, প্রিলিমিনারি রিপোর্টস, প্রথম প্রশ্নটা দেখো, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট 1000 পিপল হ্যাভ বিন কিল্ড। তাহলে এটা কি হবে, ফলস। কি হবে, ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দেওয়াই আছে তোমাদের, এখানে দেখো দেখাচ্ছি, বইতেই দেওয়া আছে যে প্রিলিমিনারি রিপোর্ট, দেখো দেওয়াই আছে, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট upwards of 1000 people have been killed and over 2200 others injured। তাহলে তোমরা কতটা লিখবে, প্রিলিমিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট upwards of 1000 people have been killed, এত লিখলেই হবে। তাহলে আমি লিখেও দিচ্ছি অ্যান্সারটা, না হয় দেখো
preliminary reports indicate that upwards of 1,000 people 1,000 people have been killed ক্লিয়ার। এবার 2 নম্বর প্রশ্নে চলে আসি। ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য এফেক্টেড এরিয়াস। তাহলে এটাও কি হবে? ফলস। কি হবে? ফলস। এরও সাপোর্টিং স্টেটমেন্টটা দেখিয়ে দিই কোথায় আছে তোমাদের যে আনসিন প্যাসেজে। দেখো একদম শেষের দিকে দেখো, এই যে ল্যান্ডলাইন, মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবল। দেখতে পেয়েছো? তাহলে চলো এটাও লিখে দিচ্ছি আমি অ্যান্সার। দেখো ল্যান্ডলাইন, মোবাইল and internet networks remain unstable তোমাদের যদি ইন্টারনেট নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যায়, তোমরা কি পেশেন্স হারিয়ে ফেলো, তাই তো? তাহলে দেখো যেখানে ঝড় বৃষ্টি বা এরকম কিছু হয়, তাহলে সেখানে ইন্টারনেট হারিয়ে গেলে মানুষের কি অবস্থা হয় ভাবো তাহলে একবার। আর তোমাদের 5 মিনিট চলে গেলে দেখবে তোমরা এদিক সেদিক দৌড়াও, ঠিক তো? হোক। দেখো 3 নম্বরের প্রশ্ন, ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্সড হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস। তাহলে এটা কি হবে? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি, দেখো কোথায় দেওয়া আছে আনসিন প্যাসেজে। একদম নিচের দিকে চলে আসো, দেখো এই যে উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশনস। পুরো দেখো একদম লাইনটা তুলেই দিয়েছে ওখানে। তাহলে চলো এটাও লিখে দিচ্ছি। দেখো যে উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস, উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস, forcing highway buses to halt operations, আচ্ছা তোমাদের এই উইথ কথাটা না লিখলেও হবে, উইথ লেখার দরকার নেই, শুধু ক্র্যাকস অ্যান্ড এইখান থেকে লিখে দিবে, ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টরশনস ফোর্সিং হাইওয়ে বাসেস টু হল্ট অপারেশন। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো নেক্সট কি এসছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স তার মানে কি, আমাদের আনসিন থেকে খুঁজে ভালো করে উত্তর লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, আনসিন থেকে যখন আমরা কোনো কিছু প্রশ্ন উত্তর করব, আনসিনটাকে কিন্তু তার আগে 2 থেকে 3 বার ভালো করে বুঝে বুঝে পড়ে নিতে হবে। কারণ পরীক্ষাতে কি আনসিন দেবে বা কি দিবে কেউ কিন্তু বলতে পারবে না। তোমাদের কিন্তু ভালো করে পড়ে বুঝে নিজেকেই অ্যান্সারগুলো ওখানে গিয়ে করতে হবে। কোনো স্যার বা ম্যাম গিয়ে তোমাদের হয়ে লিখে দিয়ে আসবেন না। তাহলে কি করব, আনসিন প্যাসেজটা যা দেওয়া থাকবে ওখানে ভালো করে মাথা ঠান্ডা করে একদম বুঝে বুঝে পড়ে তারপরে কি করব, আমরা অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে? এবার তোমরা যখন কোশ্চেন পড়বে তখন দেখবে
আনসিনটা যখন ভালো করে বুঝে পড়ে নিবে তখন দেখবে ওইখানেই উত্তর পেয়ে যাবে, পুরো মাথায় তখন উত্তর চলে আসবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখবে লাইনও তোলা থাকে, একদম পুরো হুবহু লাইন তুলে কি দেয়, কোশ্চেন দেয়, আবার অ্যান্সারও পুরো হুবহু লাইন তুলে ওখানে দেওয়া থাকে। তাহলে দেখো প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ? তাহলে কি ধরনের ড্যামেজ করেছিল আর্থকোয়েকটা? তাহলে দেখো তোমাদের এখানে দেওয়া আছে, একদম চলে এসো আনসিন প্যাসেজে, দেখিয়ে দিচ্ছি কোথায় আছে লাইনটা। এই দেখো পুরো লাইনটা তুলেই দেওয়া আছে, দেখো, দ্য আর্থকোয়েক কজড widespread destruction of homes and severe damage to critical infrastructure। দেওয়া আছে? তাহলে দেখো আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা আরেকবার, হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকোয়েক কজ? তাহলে দেখো উত্তরটা দেখো, দ্য আর্থকোয়েক কজড widespread destruction of homes ঠিক আছে, homes and severe damage to critical infrastructure। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, বানানটা কিন্তু সবাই ঠিকঠাক করে লিখবে, ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এবার চলো 2 নম্বর প্রশ্নে। হোয়েন ডিড দ্য আর্থকোয়েক স্ট্রাইক সেন্ট্রাল মায়ানমার? মানে কখন আর্থকোয়েকটা হিট করেছিল সেন্ট্রাল মায়ানমারে? দেখো পুরো তোমাদের একদম আনসিন প্যাসেজের শুরুতেই দেওয়া আছে, বলা আছে, দেখো, অন 28 March at around 12:50 p.m. local time, a powerful 7.7 magnitude earthquake struck central Myanmar। ঠিক আছে, এই এত দূর। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা কি করবে, অ্যান্সার লেখার সময় স্ট্রাক কথাটা লিখবে, কারণ কি প্রশ্নে তোমাদের কি দেওয়া আছে, ডিট, তাই জন্য এই স্ট্রাইকটা কি হয়ে যাবে, এটার V2, তাহলে কি হবে, স্ট্রাক। তাহলে চলো লিখে দেই অ্যান্সারটা, অন 28 March at around 12:50 p.m. at around 12:50 p.m. local time, লোকাল টাইম মানে কি, মায়ানমারের লোকাল টাইমের কথা বলছে, এ পাওয়ারফুল, এ পাওয়ারফুল 7.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার, স্ট্রাক সেন্ট্রাল মায়ানমার, সেন্ট্রাল মায়ানমার। ক্লিয়ার? এরপরে নেক্সট দেখো কি আছে, এরপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন,
নেক্সট দেখো তোমাদের 3 নম্বর প্রশ্নটা, হাউ ডাজ দ্য ইয়ানগন নেপি ট মন্ডলাই এক্সপ্রেসওয়ে এফেক্টেড? তাহলে ইয়ানগাঁও নেপি ট মন্ডলাই এক্সপ্রেসওয়ে কিভাবে এফেক্টেড হয়েছিল? তাহলে দেখো অ্যান্সারটা দেখো, ড্যামেজ টু দ্য, তোমাদের দেখিয়ে দিই কোথায় অ্যান্সারটা আছে, একবার আনসিন প্যাসেজে দেখে নাও তোমরা সকলে। দেখো, ড্যামেজ টু দ্য ইয়ানগন নেপি ট মন্ডলাই এক্সপ্রেসওয়ে লেড টু সার্ভিস ডিসরাপশনস। ঠিক আছে, তাহলে আনসিনে দেওয়াই আছে, তাহলে লাইনটাই পুরো তুলে দিলে হয়। দেখো তাহলে লিখে দিচ্ছি অ্যান্সারটা, ড্যামেজ টু দ্য ইয়ানগন নেপি ট মন্ডলাই এক্সপ্রেসওয়ে ট মন্ডলাই expressway led to service disruptions. Service disruptions. Disruptions. Clear? এবার চলে আসি 4 নম্বর প্রশ্নে। Which regions and states did the State Administration Council declare a state of emergency for? ঠিক আছে, তাহলে দেখো এর অ্যান্সারটাও পুরো একদম লাইন তোলাই আছে আনসিনে। দেখো পুরো লাইন তুলেই একদম দিয়ে দিয়েছে। কোথায়? এই যে দেখো, দেখো এই যে দেখো, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল হ্যাজ ডিক্লেয়ার এ স্টেট অফ ইমার্জেন্সি ফর বাগো রিজিয়ন, মন্ডলাই রিজিয়ন, নেপিট ইউনিয়ন টেরিটরি, সাগাইং রিজিয়ন অ্যান্ড পার্টস অফ সান স্টেট। ঠিক আছে, এই এতদূর। তাহলে লিখে দিই চলো অ্যান্সারটা। দেখো, দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, দ্য স্টেট, বড় ক্যাপিটাল এস হবে এখানে, the state administration council SAC has has declared, ঠিক আছে, a state of emergency for a state of emergency for Bago region, comma Mandalay region, Mandalay region, নেপিত ইউনিয়ন টেরিটরি, নেপিত ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি, সাগাইং রিজিয়ন, সাগাইং রিজিয়ন and parts of and parts of San state.
পার্টস অফ ফান স্টেট। ক্লিয়ার? ঠিক আছে, এখানে নামগুলো একটু তোমাদের হয়তো উচ্চারণ করতে সমস্যা হতে পারে, কারণ এগুলো এই মায়ানমার তার লোকাল এরিয়ার নাম, ঠিক আছে, কিন্তু তাও ভালো করে পড়বে। আর আমি তো তোমাদের পড়েই বলে দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো? ভালো করে পড়লে বুঝতে পেরে যাবে। নামগুলো একটু ধরে ধরে প্রোনাউন্স করার চেষ্টা করবে, দেখবে প্রনাউন্সিয়েশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার চলে এসেছি কি আমরা সেকশন বি, গ্রামার পোর্শনে চলে এসেছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো তাহলে 4 দাগে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে কি আছে প্রথমে, দেখো, ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস হেলথ, বাট ইট ডাচ নট, ইটের পর আমরা জানি সবসময় ডাচ নটই বসবে, তাহলে বাট ইট ডাচ এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। ক্লিয়ার? দেখো এরপরে নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড, ডু অ্যাজ ডিরেক্টেড। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। কি? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। তাহলে কি দেখো, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। তাহলে এটা তোমাদের দিয়েছে কোত্থেকে, দেখো, দ্য অ্যাসেস অফ বাপু, এটা তোমাদের টেক্সটেরই পোর্শন। কি? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কোত্থেকে দিয়েছে? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পাসিং অ্যাওয়ে অফ বাপু, এখান থেকেই দিয়েছে। তাহলে দেখো, তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য অ্যাসেস অফ বাপু ওয়াজ ইমার্সড ইন দ্য গাঙ্গেস where a huge crowd had gathered, এরপর কি হবে? at the bank. ক্লিয়ার? বুঝতে পেরেছো? ব্যাস, এবার চলো নেক্সট। নেক্সট কি আছে? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। তাহলে কি করতে হবে আমাদের? চেঞ্জ দ্য ডিগ্রি। কি করতে হবে আমাদের? চেঞ্জ দ্য ডিগ্রি, মানে কি? ডিগ্রি চেঞ্জ করতে হবে। নিশ্চয়ই তোমরা ডিগ্রি চেঞ্জ সকলে শিখেছো, তাও আমি বলে দিচ্ছি, দেখো, যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে কিসে? কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে কি করব, এখানে যখন ওয়ান অফ দ্য যোগ থাকবে, তখন ওয়ান অফ দ্য যোগ থাকা বাক্যকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি কি করব করব তখন আমাদের কি আনতে হবে? মোস্ট আদার। কি আসবে? মোস্ট আদার কথাটা আসবে। তাহলে দেখো কি লিখবো, হি ইজ, এবার এই বেস্টের কম্পারেটিভ ফর্ম কি হবে? বেটার। হি ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স। সবসময় কিন্তু মনে রাখবে এইখানে এসটা কিন্তু যোগ করবে, এসটা যদি না যোগ করো তাহলে কিন্তু একদম জিরো। ঠিক আছে? তাহলে কি হবে? মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি হলো? প্রশ্নটা কি ছিল তোমাদের? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। তাহলে অ্যান্সারটা কি লিখলাম? হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুল্লি। ঠিক আছে? উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুল্লি। তাহলে ইউজ দ্য নাউন ফর্ম অফ, এই রেসপেক্টফুল্লির কি করতে হবে? নাউন ফর্ম বসাতে হবে। তাহলে রেসপেক্টফুলি নাউন ফর্ম কি হবে? রেসপেক্ট। তাহলে এটাকে লিখবো কিভাবে? তাহলে দেখো, এইটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু অসুবিধা হওয়ার কারণ নয়। যদি তোমরা ভালো করে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো অ্যাডভার্ব ফর্ম, এগুলো যদি ভালো করে পড়ে নাও, তাহলে তোমাদের আর অসুবিধা থাকার কথাই নয়। ঠিক আছে? দেখো, তাহলে এর অ্যান্সারটা কি হবে? উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। তাহলে কি লিখবো অ্যান্সার? উই রিসিভ দ্য চেয়ারম্যান
উইথ রেসপেক্ট। কি হলো? উইথ রেসপেক্ট। ঠিক আছে, একটা জিনিস জানবে যে গ্রামার এমন একটাই জিনিস যে একবার পড়ে বই বন্ধ করে রেখে দিলাম হয়ে গেল, সেটা কিন্তু নয়। গ্রামার কিন্তু ভালো করতে গেলে বা গ্রামারে পুরো নাম্বার পেতে গেলে কি করতে হবে? তোমাদের গ্রামারটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। গ্রামারে কিন্তু পরীক্ষক যদি ঠিক হয় তাহলে এক নাম্বারও কিন্তু কাটতে পারবে না। গ্রামারে একদম যেটা নাম্বার থাকবে পুরো নাম্বারটাই পাবে। তাই সেই পুরো নাম্বার পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? আরেকটু তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। এবং হার্ডওয়ার্কের মাধ্যমে কি প্র্যাকটিস করব, যত এক্সারসাইজ আছে গ্রামার বইতে, যত এক্সারসাইজ আছে বা টেস্ট পেপারে যত এক্সারসাইজ আছে সেগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, স্যার ম্যামরা কি বলছেন সেগুলোকে মন দিয়ে শুনবো। বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো, তোমরা মাধ্যমিক দেবে, তোমরা নিশ্চয়ই জানো যে কি করতে হবে, তো সেইভাবে তোমরা এগিয়ে যাও। চলো 3 নম্বর প্রশ্ন। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন। তাহলে কি করতে বলেছে এটা? যে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, আমার বোন দার্জিলিং গেছিল। ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, এটা হয় একটা খুব সুন্দর পাহাড়ি শহর। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স। কি করব? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে জাস্ট একটা ছোট্ট চেঞ্জ করলেই এটা হয়ে যায়। এই যে ইট আছে এই জায়গাটায় আমাদের একটা ছোট্ট জাস্ট চেঞ্জ করতে হবে, ছোট্ট একটা লিঙ্কার বসাতে হবে, ব্যাস, দিলেই কমপ্লিট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে করব? মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ, যোগ করলাম লিঙ্কারটা, হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কি করলাম? জাস্ট ছোট্ট একটা চেঞ্জ করলাম, ইটের জায়গায় কি বসালাম? হুইচ। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাস, এটা আমাদের কিসে হলো বলতো? কোন ক্লজে হলো বলতো? এটা কি, দার্জিলিংটা কি নাউন, তাহলে এর পরেই ঠিক নাউনের পরেই ঠিক লিঙ্কারটা বসিয়েছি। তাহলে এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ এটা? কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজে হয়েছে। কি ক্লজে হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা কি করলাম? কমপ্লেক্স সেন্টেন্স করলাম। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এবার নেক্সট। হি, তো দেখো এবার কি এসছে? সি এর দাগ। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস from the list given below to replace the words underlined. Write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. তাহলে কি করতে হবে আমাদের? এই যে আন্ডারলাইন করা আছে যেগুলো, সেগুলোর কি করতে হবে? আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে আবার কি করতে হবে? রিরাইট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি হেল্প বক্স দেওয়াই আছে পাশে। ঠিক আছে, তাহলে দেখো, হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। তাহলে আমাদের এখানে কি আছে? কন্টিনিউড। ঠিক আছে, এটা কিন্তু V2 ফর্মে আছে। ঠিক আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে দেওয়া আছে। তাহলে আমাদের কন্টিনিউডের কন্টিনিউর ফ্রেজাল ভাব কি হবে? যে কন্টিনিউর ফ্রেজাল ভাব হলে কি হয়? ক্যারি অন। কি হবে? ক্যারি অন। কিন্তু আমাদের এখানে দেখো এটা V2 কন্টিনিউড করা আছে। ঠিক আছে, তার মানে কি এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের এই ক্যারি অনেরও কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। তাহলে কি? হি ক্যারিড অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড।
বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কন্টিনিউডটা পাস্ট ফর্ম ছিল বলে আমরা এখানেও কি করেছি, ক্যারিড অন, এটারও আমাদের কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট, দ্য পেশেন্ট ডায়েট ইন হিজ স্লিপ, দ্য পেশেন্ট ডায়েট ইন হিজ স্লিপ। তাহলে এখানেও দেখো দ্য পেশেন্ট ডায়েট, তার মানে এটাও কি V2 করা আছে। ঠিক আছে, তাহলে আমাদের V2 থাকলে কি করতে হবে, ফ্রেজাল ভার্বের V2 লিখতে হবে, আমি আগের প্রশ্নেই বলে এলাম। তাহলে দেখো, তাহলে ডায়েটের আমাদের যে ফ্রেজাল ভাব, তাহলে কি হবে, ডাইর ফ্রেজাল ভাব কি হবে, পাস অ্যাওয়ে। তাহলে ডাইড আছে মানে কি লিখবো, তাহলে পাস্ট অ্যাওয়ে। তাহলে কি, দ্য পেশেন্ট পাস্ট অ্যাওয়ে ইন হিজ স্লিপ। ক্লিয়ার? এবার দেখো 3 নম্বরে, হ্যাভ ইউ রিড দিস বুক, হ্যাভ ইউ রিড দিস বুক। তাহলে আগে আমরা লক্ষ্য করব এটা কোন টেন্সে আছে। ঠিক আছে, তাহলে কোন টেন্সে আছে, দেখো এখানে হ্যাভ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে হ্যাভ, আর এখানে কি আছে, রিড। এবার আমরা জানি কি, রিডের V1 V2 V3 তিনটেই কি হয়, রিড। কিন্তু আমাদের এখানে যখন হ্যাভ যোগ আছে, তাহলে আমাদের বুঝে নিতে কি হবে, যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে মানে কি, তাহলে এটা কি, রিডের V3 ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের নিয়ম আমরা সকলেই নিশ্চয়ই জানি, যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, হ্যাভ। তাহলে হ্যাভ দেওয়া আছে মানে আমাদের বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, ভার্বের সবসময় থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে রিডের থার্ড ফর্ম কি হবে, রিড। ঠিক আছে, এবার তাহলে এখানে আমাদের রিডের ফ্রেজাল ভার্ব কি লিখবো, তাহলে এই যে রিডের যদি V1 থাকতো তাহলে ফ্রেজাল ভার্ব কি হতো, গো থ্রু। কিন্তু আমাদের এখানে যখন পাস্ট ফর্ম আছে, তাহলে কি লিখবো, গোর পাস্ট ফর্ম কি হবে, গান। তাহলে কি হবে, হ্যাভ ইউ গান থ্রু দিস বুক। ক্লিয়ার? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট, কারো যদি কোনো কিছু প্রবলেম হয় বোঝার জন্য, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে দেখো এবার নেক্সট প্রশ্ন, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। মানে কি, এখানে কি আছে, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, find out the words and write them in the appropriate boxes on the right hand side। তার মানে কি, এখানে আমাদের দেখো এই 4টা ওয়ার্ড দেওয়া আছে, এবং এই 4টা ওয়ার্ডের মিনিং আমরা কোথায় খুঁজে পাবো, সিনোনিম, যেটা আমরা কোথায় খুঁজে পাবো, আনসিন প্যাসেজে। কোথায়, আনসিন প্যাসেজে। এটা কিন্তু মাধ্যমিকে মাস্ট থাকবেই। ঠিক আছে, এই সেকশনটা মাধ্যমিকে মাস্ট থাকেই। ওটা 3 নম্বরের থাকতে পারে, বা 6 নম্বরের থাকতে পারে, বা 8 নম্বরের থাকতে পারে, কিন্তু এটা থাকবেই। তাই তোমরা এটা ভালো করে যখন করবে, আনসিনটাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে। আমি এর আগেও বলে এলাম যে আনসিনটা অন্তত 2 থেকে 3 বার পড়ে মানেটা নিজেরা একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে এগুলো পুরো একদম কি, যে থরলি একদম করতে পারবে, কোনো জায়গায় কোনো কিছু আটকাবে না। ঠিক আছে, এবং এটা করে দিলেই কিন্তু পুরো নাম্বার পেয়ে যাবে। বুঝে গেল? তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে, সেক্স। তাহলে কি, সেক্স। ঠিক আছে, এবার আমাদের এই সেক্সের সিনোনিম কোথায় খুঁজে পাবো, আনসিন প্যাসেজে। তাহলে আনসিনে একটা কথা ছিল, দেখো ট্রেমার্স। কি আছে, ট্রেমার্স। দেখো ট্রেমার্স। ঠিক আছে, এটার মানেও যা, আর সেক্সের মানেও তাই। ঠিক আছে, অনেকে ভাবছো আবার আর্থ কোয়েক থেকে কোয়েক লিখে দিবে কিনা, কিন্তু না, এটা কি, কোয়েকটা আমাদের কিন্তু আলাদা করে লেখা নেই। ঠিক আছে, আর্থ কোয়েক কথাটা একসঙ্গে আছে, তাই ওটা কিন্তু হবে না, কি হবে, ট্রেমার্স। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে, রিলেটেড টু এ টাউন।
মানে কোনো কিছু শহরের সঙ্গে সম্পর্কিত। তাহলে কি হতে পারে এখানে, রিলেটেড টু এ টাউন, কি আছে দেখবে কথাটা ওখানে আরবান, কি আছে আরবান, ঠিক আছে। এবার দেখো কি আছে ফিলান্থ্রফিক, কি আছে ফিলান্থ্রফিক। তাহলে ফিলান্থ্রফিকের কি হবে আমাদের সিনোনিম, ওইখানে কি দেওয়া আছে হিউম্যানিটেরিয়ান, কি হিউম্যানিটেরিয়ান, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরে টু এ গ্রেট ডিগ্রি, কি দেওয়া আছে টু এ গ্রেট ডিগ্রি। তাহলে আমাদের আনসারে কি দেওয়া আছে একটা ওয়ার্ড দেখবে হেভিলি, কি দেওয়া আছে হেভিলি, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি সবাই, ঠিক আছে। তো প্লিজ আমাদের চ্যানেলটিকে গিয়ে কি করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও, এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে বন্ধুদেরকে, ঠিক আছে।